মামলা যেন প্রত্যাহার হয়। গুম, খুন, আইন বহির্ভূত জীবননাশ, জুডিশিয়াল কিলিং, ক্রসফায়ারের হত্যা, গোপন গ্রেপ্তার, অজ্ঞাত জায়গায় আটকে রাখা ও আয়না ঘরের মতো নির্মম লোমহর্ষক কর্মকাণ্ডের যেন চিরতনের অবসান হয়। আমরা একান্তভাবে সে দাবি করছি। এ জাতীয় অমানবিক ঘৃণিত কর্মে জড়িত লোকদেরকে যথাযথ শাস্তি প্রদানের ব্যবস্থা করার আহ্বান জানাচ্ছি। কোনো অবস্থাতেই যেন এদেশে কোনো ধরনের অপরাধীদের স্বর্গরাজ্যে পরিণত না হয়, সেদিকে কঠিনভাবে দৃষ্টি রাখতে হবে। আবার যেন কোনো বিদেশি শক্তির কোনো ধরনের কলোনিতে রূপান্তরিত না হয়, সেদিকে সকলের তীক্ষ্ণ দৃষ্টি রাখতে হবে। সব ধরনের চাঁদাবাজি, অবৈধ দখলদারি, গাঁজাখড়ি, ঘুষখড়ি তার চিরতরে রুখতে হবে। সমাজে রন্ধে রন্ধে অবস্থিত দুর্নীতিকে বিনাশ করতে হবে। মাননীয় প্রধান উপদেষ্টা স্বয়ং স্পষ্ট ভাষায় যে বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন, মাদকের ভয়ঙ্কর ছবল থেকে জাতিকে রক্ষা করার সার্বিক পদক্ষেপ নিতে হবে। দেশের সংখ্যালঘু নাগরিকদের জন্য পূর্ণাঙ্গ নিরাপত্তা বিধান করতে হবে এবং তাদের প্রতি সামাজিক দায়িত্ববোধ বাড়াতে হবে। কোথাও কোনো প্রকার দুর্ঘটনা ঘটে থাকলে তার যথাযথ প্রতিকারের ব্যবস্থা গ্রহণ করতে হবে। ভাতৃমণ্ডলী, বর্তমান প্রেক্ষাপটে সংবাদপত্র প্রচার মাধ্যমগুলো অনেকটা স্বাধীনতা ও স্বাচ্ছন্দ্য ভোগ করছে বলে আশা করছি। সর্বত্র বাক স্বাধীনতা স্বাভাবিক রয়েছে বলে বিবেচিত হচ্ছে। তারপরেও যদি সংবাদ প্রবাহে ও সাংবাদিকদের বাধাগ্রস্ত করার জন্য কোনো বিধিবিধান বা এক অবশিষ্ট থাকে, তা আলোচনাপূর্বক কোনোটা বাতিল, কোনোটা সংস্কার করার আহ্বান জানাচ্ছি। বৈষম্য বিরোধী আন্দোলন সহ সকল প্রেক্ষাপটে যারা জানমাল বাজি রেখে ইতিবাচক সংবাদ প্রচার করেছেন, সাহস জুগিয়েছেন, দেশ বিদেশে জনমত কায়েম করেছেন, তাদেরকে কায়মনোবাক্যে ধন্যবাদ জানাচ্ছি। জাতীয় প্রেস ক্লাব সকলের, সেখানে সকল দল ও মতের প্রবেশাধিকার ও বক্তব্য রাখার ও সম অধিকার নিশ্চিত করার দাবি জানাচ্ছি। বন্ধুগণ, ইতিমধ্যেই জুলাই আগস্ট বিপ্লবের 1 বছর গত হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার বেশ কয়েকটি সংস্কার কমিশন গঠন করেছেন। কমিশনগুলো তাদের সাধ্যমতো কাজ করেছেন ও করে যাচ্ছেন। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের গৃহীত পদক্ষেপ এবং তাদের সংস্কার কার্যে সন্তুষ্ট প্রকাশ করছি। তবে তাদের সুপারিশমালায় যে প্রতিষ্ঠানগুলোর সাথে জড়িত, সেখানে কতটা কার্যকরভাবে গৃহীত হচ্ছে বা হওয়ার সম্ভাবনা রয়েছে, তা তেমন জটিল বোধ নয়। তবে স্থান, কাল ও পাত্রভেদে কিছু সুপ্রয়োগ যে না হয়েছে তা নয়। সব কাজের জন্যই তার যোগ্য জনশক্তি, কাম্য সময় ও যথাযথ পরিবেশ প্রয়োজন। ইতিমধ্যেই জাতীয় নির্বাচনের 16 মাসের নাম উল্লেখ হয়েছে, তা হল 2026 সালের ফেব্রুয়ারি মাস। নির্বাচন পূর্ব এই 6 মাসের মধ্যে সংস্কার পরিকল্পনাগুলো বাস্তবায়ন তো দূরের কথা, যথাযথ উপায়ে দৃশ্যমানভাবে সে প্রক্রিয়া শুরু করাও বাস্তবতার আলোকে অসম্ভব। মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তর থেকে 15 আগস্ট 2025 তারিখ অবগত করা হয়েছে যে সংবিধান সংক্রান্ত কমিশন ছাড়া 10টি সংস্কার কমিশনের আরও 246টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসাবে নির্ধারণ করা হয়েছে। এ নিয়ে মোট 367টি সুপারিশ আশু বাস্তবায়নযোগ্য হিসাবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে 37টির মধ্যেই কার্যকর করা হয়েছে। উল্লেখ যে আশুর মধ্যে 71টি সুপারিশ ওই কীর্তিমতী ঘাপটিমারা নারী কমিশনের। আক্রমণ লঘুকে নিয়ে এছাড়া কাফিহায় প্রয়োজনীয় ঝামেলা বাঁধিয়ে ঘোলা পানিতে কে কোন মাছ শিকার করতে চায় তা প্রকাশ পাওয়ার সময়ের দাবি। সুধী মণ্ডলী, আমরা 22 আগস্ট 2024 সালের সাংবাদিক সম্মেলনে দাবি জানিয়েছিলাম যে যথাযোগ্য আমানতদার, কর্মঠ
ও সৎসাহসী ব্যক্তিবর্গের সমন্বয়ে একটি কার্যকরী নির্বাচন কমিশন গঠন করতে হবে। নির্বাচনে অংশগ্রহণের ক্ষেত্রে নানা রকম বাড়তি শর্তারোপ করে রাজনীতি করতে ইচ্ছুক দলসমূহের সাংবিধানিক অধিকারকে সংকুচিত করা সঙ্গত নয়। কোনো চাপে বা ঠুনকো অভিযোগে কারো নিবন্ধন বাতিল করা ও অসমীচীন। অবাধ গণতন্ত্রের বিকাশের জন্য নিবন্ধনের সকল প্রক্রিয়াকে সহজতর করতে হবে এবং সারা বছর এ অফিসের দরজা উন্মুক্ত রাখতে হবে। নির্বাচনের পূর্ব মুহূর্তে নিবন্ধনের হুড়হাঙ্গামার মধ্যে পড়ে নানা ধরনের জটিলতা পাড়ি দিতে কেউ নির্বাচনে অংশগ্রহণের সাধারণ সাংবিধানিক অধিকার থেকে বঞ্চিত হোক, তা কখনোই কাম্য নয়। আমরা সকল দলকে নির্বাচনে অংশগ্রহণের সুযোগ দানের আহ্বান জানাচ্ছি এবং জুলাই গণ অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী ছাত্র তরুণদের রাজনৈতিক অঙ্গনে নতুন দল ঘোষণা ও নির্বাচনে অংশগ্রহণকে স্বাগত জানাচ্ছি। আশা করা যায় পার্লামেন্টে এবং সার্বিক রাজনৈতিক কর্মকাণ্ডে তার চেক অ্যান্ড ব্যালেন্স হিসাবে কাজ করবে। ইতিমধ্যে নির্বাচন কমিশন গঠিত হয়েছে। সার্বিক বিবেচনায় তাদের যোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা অমূলক। বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা, রোডম্যাপ প্রস্তুত, তফসিল প্রকাশ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশন কাজ শুরু করেছে। নির্বাচনমুখী দলগুলো তাদের তৎপরতা বৃদ্ধি করেছেন। বহু বিষয়ে একমত, দ্বিমত, বাদানুবাদ চলছে, তা চলুক, কিন্তু চরম ফ্যাসিবাদ ও জটিল আমলাতন্ত্র বাস্তবায়িত করার জন্য যে বেশ কিছু নির্বাচনী আইন জাতির ঘাড়ে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া হয়েছিল, সেগুলো কি বিলুপ্ত করা হয়েছে? যেমন 23টি জেলা ও 100টি উপজেলায় অফিস ভাড়া ডিড সহ প্রতিটি উপজেলায় 200 জন করে সদস্যের প্রমাণপত্র, 100টি উপজেলায় নানা কর্মকাণ্ড ইত্যাদি ইত্যাদি। নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশন এ সকল বিষয়ে যেসব সুপারিশ করেছেন, নির্বাচন কমিশন তা আমলে নিয়েছেন বলে প্রমাণিত হচ্ছে না। নির্বাচনে ভোট প্রদান করা যেমন নাগরিকের অধিকার, ঠিক তেমনি রাজনৈতিক দল গঠন, নির্বাচনে প্রার্থী হওয়া, ভোট চাওয়া, ভোট পাওয়ার ইত্যাদি তার নাগরিক অধিকার, সাংবিধানিক অধিকার। সে অধিকার এ দেশে যুগ যুগ ধরে অবারিত ও চর্চিত ছিল। সম্পূর্ণ উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাবেক কোনো এক নির্বাচন কমিশন হঠাৎ করেই এ সকল অকাম্য ও অন্যায় সত্তাবলীর জালে জাতিকে পেছিয়ে ফেলার অপচেষ্টা করেছেন। বর্তমান নির্বাচন কমিশনের কাছে আমাদের স্বনির্বন্ধ অনুরোধ যে তারা যেন এগুলো বিলুপ্ত করেন বা কমপক্ষে নির্বাচন সংক্রান্ত সংস্কার কমিশনের শিথিলকৃত সুপারিশমালা আমলে নেন। দেশের বৃহত্তর দুটি দলের একটি নির্বাচনে অংশগ্রহণ থেকে বিরত, তদুপরি নির্বাচন কমিশনের নানা শর্তের বেড়াজালে পড়ে অনেক নির্বাচনকাঙ্ক্ষী দল নির্বাচনের বাইরে সংখ্যালঘুদের ভোটের অনাগ্রহ থাকতে পারে। এমত অবস্থায় আগত নির্বাচন গড়পড়তা ভোটের হার কত শতাংশ হতে পারে? আমাদের ক্ষুদ্র অভিজ্ঞতা ও প্রাথমিক ধারণা মতে তা 30 থেকে 35% ডিঙ্গানো কঠিন হয়ে পড়বে। নির্বাচন কমিশন হয়তো বা বলবে যে সে চিন্তা আমাদের নয়। আমাদের কাজ শুধুমাত্র একটি নির্বাচন অনুষ্ঠিত করা। ভোটের সংখ্যা যাই হোক, সিটের সংখ্যা ব্যাপক হারে এগিয়ে ক্ষমতায় পাওয়ার সম্ভাবনাময় বৃহত্তর দল বলবে যে সে দায়িত্ব আমাদেরও নয়। সাবেক ক্ষমতাসীন দলের মহাসচিব সহ মুখপাত্ররা বারবার এ জাতীয় বক্তব্য দিয়ে এসেছেন, কিন্তু সামনে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনাময় দলের প্রতিষ্ঠাতার বক্তব্য, দলীয় স্লোগান তো বহুদলীয় গণতন্ত্র, সেটা কি করে হবে? ঘুরে ফিরে যদি সেই এক দলীয় কর্তৃত্ববাদী শাসনই প্রতিষ্ঠিত হয়, তাহলে রাষ্ট্র ও জাতির পরিবর্তন কি হবে? সুতরাং
সুতরাং নির্বাচন কমিশনকে রাষ্ট্র, জনগণ ও কল্যাণকর গণতন্ত্রের বহিঃপ্রকাশের স্বার্থে ব্যাপকভাবে সৃজনশীল চিন্তা ও কার্যক্রম হাতে নিতে হবে। দল গঠন ও নির্বাচনে অংশগ্রহণ প্রক্রিয়াকে সহজতর ব্যাপকতর করে উৎসব মুখর করে তুলতে হবে। বিমুখ করা, ফেরত দেওয়া ও চাপ সৃষ্টি করা তো নির্বাচন কমিশনের নীতি হতে পারে না। হ্যাঁ, প্রকাশ্য ক্রাইম থাকলে সেটি ভিন্ন কথা, সেজন্য আইন তো বরাবরই রয়েছে। নির্বাচনী নিবন্ধন প্রার্থীরা কমিশন অফিসে নিবন্ধন প্রার্থীরা কমিশন অফিসে চাকরিও করে না, কিংবা কোথাও আর্থিক সহযোগিতার জন্য লাভের জন্য আবেদন করেননি, বরং যা চাচ্ছেন তা তাদের নাগরিক ও সাংবিধানিক অধিকার মাত্র। অর্থাৎ নিবন্ধন যা প্রদান করা নির্বাচন কমিশনের একটি সাধারণ অফিসিয়াল কর্তব্য। কোনো দলের ও নাগরিকের তা অফিসকে অবগত করাই যথেষ্ট হওয়ার কথা এবং সেটাই বলবৎ ছিল। ভোটের আনুপাতিক হারে পিআর পদ্ধতিতে সিট বন্টন প্রক্রিয়ায় ভোটের হার কিছুটা বাড়তে পারে এবং ছোট দলগুলো কিছু কিছু সিট পেয়ে পার্লামেন্টে প্রতিনিধিত্ব করতে পারে। কালের যাত্রায় ছোট দল পর্যায়ক্রমে বড় দলে রূপান্তরিত হয়, আবার বড় দল ক্ষুদ্রাকার হয়ে যায়, আবার কখনো বিলুপ্তও হয়ে যায়। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ হলে উচ্চ কক্ষে সিনেটে 50 সিটের বেশি নির্ধারণ করলে তা শুধুমাত্র দেশের জন্য অতিরিক্ত খরচা ও প্রোটোকল বৃদ্ধির সমস্যা সৃষ্টি করবে। এ পক্ষে দেশের বিশিষ্ট নাগরিক, সামাজিক ও প্রতিনিধিদেরকেও রাখতে হবে। প্রয়োজনে এ কক্ষই নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকারের দায়িত্ব পালন করবে। বড় রাজনৈতিক দলেরও চিন্তা করতে হবে ভারসাম্যপূর্ণ একটি পার্লামেন্ট গঠনের জন্য নির্বাচন পূর্ব কি প্রক্রিয়া হাতে নেওয়া যায়, কতটা ছাড় দেওয়া যায়। ভারসাম্যহীন পার্লামেন্ট হলে সাধারণত অত্যাচার করে ও দমন নীতির মাধ্যমে দেশ চালাতে হয়। অনেক সময় তা অস্থায়ী বা দীর্ঘস্থায়ী হয়, যা একটি দেশের জন্য কাম্য নয়। বর্তমান বাংলাদেশের জন্য তো আরও নয়। এ জাতীয় ভুরি নজির দেশে বিদেশে বিদ্যমান। সুতরাং বৃহত্তর সম্ভাবনাময় দলকেও অবশ্যই রাষ্ট্রীয় নাগরিক ভাবনাকেই প্রাধান্য দিতে হবে। আমরা বিচার বিভাগের বিচার প্রক্রিয়া আরও দ্রুত ও সার্বিক উন্নয়ন কামনা করছি। মাননীয় বিচারকগণকে স্বীয় মর্যাদায় অধিষ্ঠিত থেকে নিজেদের বিচারিক গুরুদায়িত্ব ও ন্যায়ানুগ কর্মকাণ্ড নির্মোহভাবে সর্বোচ্চ যোগ্যতা ও বিবেকের দায়বদ্ধতা দিয়ে সাহসিকতার সাথে পালন করার জন্য বিনীত আহ্বান জানাচ্ছি। বিচার কার্যের দীর্ঘ সূত্রিতা ও জট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণের জন্য করা অতীব প্রয়োজন। বন্ধুগণ, মূলত বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি দলটি প্রথম প্রতিষ্ঠা হয় 2006 সালের 2রা জুন বাংলাদেশ ইনসাফ পার্টি নামে। যথাযথ নিবন্ধন লাভের পর তারা হাত ঘড়ি মার্কা প্রতীক নিয়ে জাতীয় নির্বাচনে অবতীর্ণ হওয়ার জন্য 10টি আসনে প্রার্থিতা ঘোষণা করে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে অন্যান্য দলের মতো তারা প্রার্থিতা প্রত্যাহার করে নেয়। অতঃপর 2021 সালের 2রা জুন বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টি বিএনজেপি নামে আত্মপ্রকাশ করে। তাদের রাজনৈতিক কার্যক্রম জারি রেখে যথানীয় ব্যাংক অ্যাকাউন্ট খুলে নিবন্ধন লাভের জন্য নির্বাচন কমিশনে আবেদন পেশ করে, যার অফিসিয়াল সিরিয়াল নম্বর 3881। বাংলাদেশ জাতীয় ইনসাফ পার্টির ন্যায় ও ইনসাফ ভিত্তিক বৈষম্যহীন কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা ও উন্নততর সমাজ বিনির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ।
এটি ধর্মীয় মূল্যবোধ, ইসলামী শরিয়া ভিত্তিক অনুশাসনের প্রতি জনগণের দৃষ্টি আকর্ষণ করে। তারা এমন সমাজ কামনা করে যা হবে মদ্য, জুয়া, বেশ্যাবৃত্তি, জঙ্গিবাদ, ফ্যাসিবাদ ও দলীয় পেশীশক্তির করাল গ্রাস মুক্ত। এ পার্টি নৈতিকভাবে অহিংস, কারো সাথে স্বঘোষিত শত্রুতা নয়, কারো কোনো দলের অসম্মানজনক সহাবস্থান, সৎ কাজের স্বীকৃতি, অসৎ কাজের নিন্দা ও প্রতিবাদ, সর্বত্র সংবিধান স্বীকৃত মৌলিক অধিকার কার্যকর, সুশাসন জারি, নতজন নয় বরং বন্ধু সুলভ সমমানের বিদেশ নীতি, মুসলিম বিশ্বের সাথে ভ্রাতৃত্বমূলক সম্পর্ক, যথাযোগ্য শিক্ষানীতি ও এর কাম্য সংস্কার ও বাস্তবায়ন, মানবতাপূর্ণ বৈষম্যহীন সমাজনীতি, চাকরি ও বিভিন্ন নিয়োগ মেধা, সততা, দক্ষতার অগ্রাধিকার প্রদান, আইন শৃঙ্খলা রক্ষায় ও নিরাপত্তা প্রদানে দ্রুততা, নিরপেক্ষতা, দেশের সীমান্ত রক্ষায় আরও সাহসী অবস্থান গ্রহণ, দেশ রক্ষায় সামরিক বাহিনীর গৌরবান্বিত অবস্থান, জাতীয় প্রতিটি সংকটময় মুহূর্তে তাদের কার্যকর অবদান, জনসংহতির প্রতি তাদের ইতিবাচক ও প্রশংসনীয় দায়িত্ব পালনের প্রতি আমাদের অকৃত্রিম শ্রদ্ধা ও কৃতজ্ঞতা। অর্থনৈতিক ভারসাম্যহীনতার অবসান, আমলাতান্ত্রিক জটিলতা নিরসন, সংখ্যালঘুদের অধিকার সংরক্ষণ ও সার্বিক সুরক্ষা নিশ্চিতকরণ, দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভিন্ন রাষ্ট্রের অতিকথন, উস্কানিমূলক বক্তব্য ও হস্তক্ষেপের যথাযথ প্রতিকার।